আমাদের জানা অজানা পর্বে আজকে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সম্মানিত মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ কামরুজ্জামান। কথা বলছি তার সঙ্গে। স্যার, কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি স্যার। আমরা জানি যে সম্প্রতিকালে আপনি একটি অসাধ্য সাধন করেছেন। আমরা রবীন্দ্রনাথের সমকালীন সময়ে কাঙাল হরিনাথ নামে যে একজন সাংবাদিক ছিলেন, তিনি যে পত্রিকাটি প্রকাশ করতেন, যে প্রেস থেকে করতেন, সেই প্রেসটি সময়ের অতলে হারিয়ে গিয়েছিল। আপনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে সেই প্রেসটিকে উদ্ধার করে আবার প্রতিষ্ঠা দিয়েছেন এবং অসংখ্য আগ্রহী মানুষ এই প্রেসটি দেখতে যায়। এই যে আপনি প্রেসটি উদ্ধার করলেন, সেই সময়ের কথাটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। পত্রিকায় প্রকাশ করার জন্য, ছাপার জন্য তিনি 1873 সনে, জাস্ট 10 বছর পরে তার প্রচেষ্টায় যে এমএন প্রেস নামক একটি প্রেস স্থাপন করেন, যেটা আমরা কাঙ্গাল হরিনাথের প্রেস হিসাবে এখন জানি। আজকে যে আমরা আলোচনা করছি, প্রায় 151 বছর আগের সেই প্রেসটি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর কুষ্টিয়াস্থ কাঙ্গাল হরিনাথ জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে। আপনারা কিভাবে সন্ধান পেলেন যে প্রেসটি এখনো আছে, কিংবা যাদের কাছে ছিল তারা সেটা আপনাকে কিভাবে হস্তান্তর করলো? অ্যাকচুয়ালি এটা আমরা জাতীয় জাদুঘর 2017 সন থেকেই, যখন নতুন জাদুঘরের শাখা প্রতিষ্ঠা করা হয় কুষ্টিয়াতে, তখনই একটা প্রচেষ্টা ছিল যে তাদের যেই স্থাপনা যেখানে আছে, প্রেসটা যেখানে আছে, তাদের বাড়ি যেখানে আছে, ওইটাকে কেন্দ্র করেই একটা শাখা জাদুঘর করার জন্য। পরবর্তীতে আমি যখন 2022 সনের জুন মাসে আমি বাংলাদেশ জাতীয় জাদুঘরে মহাপরিচালক হিসাবে যোগদান করি, এবং কাজ করতে করতে একসময় এই বিষয়টা সামনে আসে যে আমাদের যে শাখা জাদুঘরগুলো আছে, এর মধ্যে কুষ্টিয়াতে কাঙ্গাল হরিনাথ জাদুঘর একটা আছে। আমি জানতে পারি যে ওখানে যে প্রেসটা, যেটাকে মূল টার্গেট করে জাদুঘরটাকে স্থাপন করা হয়েছে, কিন্তু ওখানে যে প্রেসটা প্রদর্শন করা হচ্ছে, সেটা কাঙ্গাল হরিনাথের যে মূল যে প্রেস যেটা ব্যবহার করতো, তার যে গ্রামীণ বার্তা প্রকাশিকা ছাপানোর জন্য, সেই প্রেসটা না। এটা হলো ওই সময়কার সমসাময়িক কিংবা তার পরবর্তীতে যে ভার্সানের প্রেস ছিল, সেরকম একটা প্রেস ওখানে স্থাপন করা হয়েছে। তো আমরা জাদুঘরে তো মূল নিদর্শনটাই থাকার কথা, নিশ্চয়। তো এই বিষয়টা আমাকে বেশ নাড়া দিল যে কেন লোকজন যে যদি ওই প্রেসটাই না দেখতে পারে, তাহলে তো মূল যে এসেন্স সেটা থেকে বঞ্চিত পাবে না। তো আমি খোঁজ নিতে লাগলাম কেন এটা আনতে পারলো না। তখন যে কাঙ্গাল হরিনাথের যে বংশধর ওখানে আছে, পরবর্তী যে আরও কয়েক বংশর পরের, তাদের সাথে নাকি কোনো কারণে হোক এটা নেগোশিয়েট ওইভাবে করতে পারে নাই, বা তাদেরকে কনভিন্স করতে পারে নাই, যে কারণে ওই সময়ে এবং ওই জায়গায়ও জাদুঘরের শাখাটা করা যায় না। এক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জায়গা ইকুইজিশন করে ওখানে শাখা জাদুঘরটা করা হয়েছে। এখন কিরকম দর্শনার্থীরা আসছে? অ্যাকচুয়ালি আমি বলি যে এটা আর একটু বলা দরকার যে এটা করতে যেয়ে আমাকে অনেক মানে সহযোগিতার নিতে হয়েছে। বিশেষ করে আমাদের পর্ষদের যিনি বর্তমান সভাপতি আছেন, আপনারা জানেন, অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক স্যার, উনি একদম পর্যাপ্ত সহযোগিতা করেছেন। মানে যেভাবে আমি অগ্রগতিগুলো ওনার সাথে আমি শেয়ার করতাম প্রতিনিয়তই, এবং উনি কিছু পরামর্শ আমাকে দিয়েছেন। পাশাপাশি আমার আরেকজনের কথা না বললেই নয়, জনাব কামরুজ্জামান ভূঁইয়া, উনি একজন গ্রামীণ লেখক এবং সাংবাদিক, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উনি ঘুরেন, এবং ওনাকেও আমি এই পরিবারের সাথে নেগোসিয়েশন একটা ব্রিজিং হিসাবে আমি ব্যবহার করেছি। তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি আন্তরিকভাবে এই দায়িত্বটা পালন করেছেন, যেই কারণে কিন্তু আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে এই সমঝোতাটায় আমরা আসতে সক্ষম হয়েছি, এবং সাকসেসফুলি এটা আমরা আপনাকে আমরা যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যারা সম্পৃক্ত, সেই সব মানুষেরা নিশ্চয়ই এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখবেন, এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সম্মানিত মহাপরিচালক হিসেবে আপনি যে কাজটি করেছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আজকে দর্শক যারা আছেন, দর্শক আপনারা, আজকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাঙ্গাল হরিনাথ মজুমদার
তার গ্রামীণ বার্তা প্রকাশিকা, এই পত্রিকাটির সঙ্গে রবীন্দ্রনাথের একটি সম্পর্ক ছিল, একটা অম্লমধুর সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের জমিদারি সম্পর্কে অনেক কথা এইসব কাগজে সে সময় লেখা হতো এবং সেখানে প্রতিবাদও ছাপা হয়েছে নানা সময়। এবং আমাদের বাংলাদেশে যে পত্র পত্রিকার যে ঐতিহ্য এবং ইতিহাস, কাঙাল হরিনাথ মজুমদার তার একটি বড় ঐতিহ্যের একটা অংশ, এবং সেটি উদ্ধার করে আমাদেরকে যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সম্মানিত মহাপরিচালক। তাকে আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাকে। আরেকটু কথা মনে হয় না বললেই নয়। কাঙ্গাল হরিনাথ মজুমদার মূলত প্রাতিষ্ঠানিক ওইভাবে শিক্ষা না থাকলেও তিনি কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি গ্রামীণ সাংবাদিকতাকে প্রতিকৃত হিসাবে কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি শুধু সাংবাদিক না, একাধারে তিনি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং প্রজাদরদী। আমরা তার লেখনীতে আমরা কি দেখতে পাই ওই সময়কার প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, যে একদিকে ব্রিটিশ রাজবংশ, অন্যদিকে সামন্ত জমিদারি প্রথা, এই একদিকে নীল চাষি, অনেকদিকে কৃষক, সবকিছুর বিরুদ্ধেই তিনি তাদেরকে যে নিপীড়ন এবং শোষণ করছিল তার প্রতিবাদ কিন্তু এই পত্রিকার মাধ্যমে, এই ছাপাখানার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। এবং শুধুমাত্র কুষ্টিয়াতে না, সারা ভারতবর্ষে কিন্তু তার এই প্রতিবাদী কণ্ঠস্বর এবং পত্রিকাটিকে উজ্জীবিত করেছে এবং পথিকৃত হিসাবে ওই সময় এটা বিবেচিত হতো। তো তার এই ছাপাখানা এবং তার এই পত্রিকাগুলো আমার কুষ্টিয়াস্থ যে কাঙ্গাল হরিনাথ জাদুঘর এখন আমরা সংরক্ষণ করছি, দর্শকরা গবেষণা করার সুযোগ পাচ্ছে। এই জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিতা আফরোজ। কথা বলছি তার সঙ্গে। মিতা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বেশ ভালো আছি। আমরা জানি যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। সেই উপলক্ষে আমরা চাই যে রবীন্দ্রনাথের একটি কবিতা, আপনি কোন কবিতাটি পড়বেন? আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত একটি কবিতা, যেটা সবারই খুব পছন্দের, এমনও দিনে তারে বলা যায়, এই কবিতাটা পড়তে চাই। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝরে ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বাহ, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু কিন্তু বর্ষা। একদম, বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে, অনেক গান আছে। অসাধারণ এই কবিতাটি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে এটিএন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি, বাট যে সময় যাচ্ছে তাতে করে ভালো থাকার কথা না। আমাদের সবাইকেই সেইভাবে থাকতে হবে, ভালোর দিকে যেতে হবে, আমরা সেটা চাই। রবীন্দ্রনাথ সেই শিক্ষাই আমাদের দিয়েছেন।
তো রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু একটা সম্পর্ক আছে। তিনি একটা প্রকৃতি নির্ভর একটা উন্মুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই পরিবেশটা আমরা এখনো প্রয়োগ করতে পারিনি। তো আপনি যে শিক্ষার কথা বলেন সব সময়, সেই শিক্ষাটা আমরা কতদূর নিয়ে যেতে পারছি? ধন্যবাদ আপনাকে। প্রথমে 22শে শ্রাবণের দিন ঘনিয়ে আসছে। আমরা আমাদের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি আসলে বাঙালি সত্তার এবং মানবতা বিকাশের জন্য অনেক বড় একটা হাতিয়ার তার সমস্ত লেখা, কবিতা, সাহিত্যে। তো সেটাকে বন্দনা করি এবং তার জন্য আমার শ্রদ্ধাঞ্জলি জানাই। পাশাপাশি যেটা বলবো যে শিক্ষা ব্যবস্থার কথা যেটা রবীন্দ্রনাথ বলেছেন, এবং আমরা স্বাধীনতার পরপরই যেই কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশনের কথাও বলেছি, ছোটবেলায় মিছিলে গেছি, আন্দোলন করেছি। তো সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা প্রতি মানে কয়েক বছর পর পর একটা বড় বড় অভিঘাতের সম্মুখীন হচ্ছি। বিশেষ করে আপনার মনে আছে যে দেখেন, কোভিডকালীন সময়ে আমাদের শিশুরা এত বেশি ক্ষতিগ্রস্ত হলো, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, যেখানে ইউনিসেফ স্বয়ং বলল যে বাংলাদেশের যে বাজেট আছে সেই বাজেটের যদি 10% শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে অ্যাড করা হয়, কোভিডকালীন সময়ে যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা পূরণ করা সম্ভব নয়। তার মানে কোভিডকালীন সময়ে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করলাম, অথবা ডিস্টেন্স এডুকেশন করার চেষ্টা করে তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলাম, ইনক্লুসিভ এডুকেশন করে শিক্ষা ব্যবস্থাকে, শিশুদেরকে যারা হার্ড টু রিচ এলাকায় ছিল তাদেরকে নেওয়ার ব্যবস্থা করলাম, সেই জায়গাটা থেকে একটু মনে হচ্ছিল আমরা বোধহয় একটু বেরিয়ে আসছি, আমরা বোধহয় একটু কাছাকাছি আসতে পেরেছি। আবার সাম্প্রতিককালিক সময় যে এইচএসসি পরীক্ষাটা বন্ধ হয়ে গেল, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ আছে, এখন যে আন্দোলন চলছে, সে কারণে কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় আমরা অভিঘাতের সম্মুখীন হচ্ছি। আবার এই সময়টা উত্তরণের পর কবে এটা স্বাভাবিক হবে হালনাগাদ হবে, এবং শিশু কিশোররা, ইউনিভার্সিটি টিচার এবং শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা যখন স্বাভাবিক নিউ নর্মাল অবস্থার ভিতরে আসবে, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ঘাটতিগুলো আমরা অবলোকন করেছি সেগুলোকে আবার সমসাময়িক সময়ের সাথে প্রবাহমান মূল স্রোতধারার সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত কঠিন হবে। সে জায়গায় আমি বলবো যে 4টা জায়গা থেকে আমাদের মানে খুব আন্তরিক হতে হবে। একটা হবে সরকারের দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের দরকার। 2 নম্বর হলো শিক্ষকদের তো অবশ্যই মানে সামগ্রিকভাবে সমস্ত শিক্ষকদের সহযোগিতা দরকার আছে। প্যারেন্টসদের, বাবা মাদের একটা সহযোগিতা লাগবে। সেই সাথে আমি মনে করি যে আমাদের ছাত্রছাত্রী যারাই আছে, যারা এখন খুব আন্দোলনমুখী আছে, কিন্তু তাদেরকে আবার পড়ার টেবিলে বসা, খাতা পেন্সিল নিয়ে বসা, আবার চিন্তা করা যে লেখাপড়া হলো জাতির মেরুদণ্ড, তাদের বেঁচে থাকার জন্য মেরুদণ্ডটাকে আরও শক্ত করা, এবং বুদ্ধিবৃত্তিক যে বিকাশ সেটার জন্য শিক্ষাই অন্যতম একটা ব্যবস্থা। তো সেদিকে যেন আমাদের শিক্ষার্থীরাও বেরিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে একটা স্বাভাবিক অবস্থার ভিতরে আমরা হয়তো যেতে পারবো। সেই সাথে খুব ছোট করে আমি একটা বিষয়কে গুরুত্বের সাথে বলতে চাই যে আসলে আমরা তো মানুষ, সামাজিক জীব যখন আমরা, তখন সামাজিক ন্যায় পরায়ণতার কথা বলা হয়। আমি যদি একা একটা আইল্যান্ডে বসবাস করতাম, ভালো করি না মন্দ করি কারো ক্ষতি করতো না, কিন্তু যেহেতু আমরা একসাথে বসবাস করি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু এটা জনবহুল মানুষের দেশ। আমরা বলি 16 কোটি, 17 কোটি, 18 কোটি, কিন্তু যাই বলি না কেন মানুষ কিন্তু আমরা অনেক। আমরা এই মানুষের ভিতরে যে ন্যায্যতা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, এগুলো করে যদি আমরা গ্রো করতে না পারি, এগুলোর যদি বিকাশ করতে না পারি, তাহলে আমাদের সহ অবস্থান, পরস্পরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, এগুলোকে যদি আমরা মূল্যবোধের তালিকায় নিয়ে এসে বাড়াতে না পারি, তাহলে জনমনে যে জনরোষ বা মানুষের প্রতি মানুষের যে ঈর্ষা, বিদ্বেষ, সহিংসতা, এই জিনিসগুলো রয়ে যাবে। তাতে করে আমাদের সমাজে একটা আদর্শ নির্ভর, ন্যায়পরায়ণতা,
ন্যায্যতার সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। সে জায়গা থেকে আমি সর্বস্তরের জনগণকে, ছাত্র, শিক্ষক এবং সরকার সবাইকে বলবো যে দেশটা আমার, দেশটাকে আমরা ভীষণ ভালোবাসি। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা অর্জিত হলো, যে মাটিটা কামড়ে ধরে আমরা পড়ে আছি, আমরা বিদেশগামী, বিদেশমুখী না, সে দেশটাতে যাতে করে আমরা সুন্দর একটা জীবন যাপন করতে পারি, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই স্বপ্ন নিয়েই তো বেঁচে আছি। অনেক ধন্যবাদ। আপনি সবসময় শেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার স্বপ্নের কথা বলেন, যদি এক লাইনে সেই কথাটা একটু বলেন। আমি চাইব যে দেশের যে অবস্থা আছে সেটার সত্তর উন্নতি হবে এবং আমাদের এই শিশু কিশোর এবং ইউথদের জন্য একটা মন্ত্রণালয়ের দাবি রাখি, যেটা আসলে বর্তমানে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারত, ভবিষ্যতেও যেন পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ওয়াহিদা বানু, আপনি অসাধারণ আশাবাদ ব্যক্ত করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলার সকল দর্শককেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম কেবলই যাতনাময়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।